নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল, যার নাম গল্প মানেই ভয়। আজকের গল্প আম কুড়োতে সাবধান, লেখক সৈয়দ মুস্তফা সিরাজ। আজকের গল্প পাঠে রয়েছে সূর্য, অর্ণব, সিংহ রায়। এবং আজকের গল্প একটু ভিন্ন স্বাদের হতে চলেছে। গল্পটি পুরোটি শুনুন এবং কমেন্টে জানান কেমন লাগলো গল্পটা। অবশ্যই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজেগুজে তৈরি হচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে এসে বাধা দিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। মুহূর্তের মধ্যে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরও সাংঘাতিক করে ফেলল। মনমরা হয়ে বসে রইলুম। সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল, তখন দেখলুম ছোটো মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন। একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোটো মামা ঘরে ঢুকলেন। আমাকে দেখে বললেন, এ কিরে বল্টু, অন্ধকারে ভূতের মতন বসে আছিস যে? বললুম, ধুস করে ফুটবল ম্যাচ ভণ্ড হয়ে গেল। ছোটো মামা টেবিলে লণ্ঠন রেখে বললেন, তাতে কি হয়েছে? হ্যাঁ, যে আবার খেলা, ও খেলা আবার দেখার যোগ্য। বলে উনি ফিক করে হাসলেন। চাপা স্বরে ফের বললেন, চল বেরিয়ে পড়ি। একটু অবাক হয়ে বললাম, কোথায়? ছোটো মামা আরও চাপা স্বরে বললেন, ফেরার সময় শর্টকাটে সিঙ্গি মশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম। বললে বিশ্বাস করবে না পুটু, ঝড় বৃষ্টির চোটে বাগানে সব আম পড়ে গেছে। এই জ্যৈষ্ঠী মাসের আম, বুঝিল তো পুটু, সবই গাছ পাকা। অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোটো মামা? তুই একটা বোকার বোকা। ছোটো মামা চটে গেলেন। বিদ্যুতের ছটায় দেখলুম না, সারা বাগানের আম মাটিতে ছড়িয়ে আছে। চল আম কুড়িয়ে আসি। কিন্তু ছোটো মামা, বাগানে ভোলা আছে যে। ভোলা সাংঘাতিক লোক। বোধা বলছিল সিঙ্গি মশাই নাকি তার বন্দুকটা ওকে দিয়েছেন। দেখতে পেলেই। আমার কথা বাদ দিয়ে ছোটো মামা বললেন, ভোদা তোর চেয়েও বোকা। সিঙ্গি মশাই নাকি ভোলাকে বন্দুক দেবে। ভোলা বন্দুক ছুটতে জানে। তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে সিঙ্গি মশাইয়ের বাড়িতে ডাকাত পড়বে, তুই জানিস? ওট, দেরি করা ঠিক নয়। দোনা মোনা করে বললুম, বন্দুক না পেলেও ভোলা খুব সাংঘাতিক লোক ছোটো মামা। ওর গোপ আর চোখ দুটো দেখলেই ভয় করে। ছোটো মামা আমার কথায় কান দিল না। কোথা থেকে একটা চটের থলি আর টর্চ নিয়ে এলেন। বললেন, ভোলা এতক্ষণে খেতে গেছে, চলে আয়। আর শোন, জুতো খুলে ফেল, খালি পায়ে যাব। সিঙ্গি মশাইয়ের আমবাগানটা গ্রামের শেষে, মাঠের ধারে। বাগানের মধ্যেখানে একটা মাচানের ওপরে ছোট্ট ছাউনি আছে। ভোলা সেখানে বসেই বাগানে পাহারা দেয়। সে দারুণ ধূর্ত লোক। বাগানে হাঁক ছাড়লে পিলে চমকে যায়। গত মাসে কচি আম কোরানোর জন্য ভোদার সঙ্গে গিয়ে কী বিপদে নাই পড়েছিলাম। আমি তো দিশেহারা হয়ে পালিয়েই বেঁচেছিলাম। ওদিকে ভোদা ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি। ভোদাকে শাস্তিটা অবশ্যই দিয়েছিলেন ভোদার বাবা হাবল বাবু। পাড়া শুদ্ধ লোকের সামনে কান ধরে উঠবস করানোর শাস্তি। ছ্যা ছ্যা, ভোদা কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরোতে পারেনি। স্কুলে যাওয়া তো দূরের কথা। সে কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল। কিন্তু ছোটো মামার অবাধ্য হওয়ার সাহসও আমার নেই। তা ছোটো মামা না থাকলে কেই বা আমাকে শহরে বা গঞ্জে মেলায় নিয়ে যাবে? পৃথিবীতে সব সময় কোথায় না কোথায় কত সুন্দর সব ঘটনা ঘটছে। ছোটো মামা না নিয়ে গেলে আমি একা সেসব দেখতেই পাবো না। সন্ধ্যার অন্ধকার আজ বেজায় গাঢ়। আকাশের কোণায় দূরে মাঝখানে বিদ্যুৎ ঝিলিক মারছে। চারিদিকে ব্যাঙ, পোকামাকড় তুলকালাম গান জুড়ে দিয়েছে। সিঙ্গি মশাইয়ের আমবাগানের দিকে যতটা এগোচ্ছি ততই যেন অস্বস্তিটা বেড়ে যাচ্ছে। ছোটো মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছেন। তার পেছনে থলে হাতে আমি হাঁটছি। কতক্ষণ পরে ছোটো মামা থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন, ভোলার কুড়ে ঘরেতে লণ্ঠন জ্বলছে বটে, তবে বাজি রেখে বলতে পারি বেটার ছিলেন নেই। কি করে বুঝলেন ছোটো মামা? আরে, দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম না, ভোলা তো ওখান দিয়েই খেতে যায়। ভোলার টর্চ আছে বুঝি? থাকবে না? তুই বড্ড বোকা বটু।
রাত বিরেতে টর্চ ছাড়া কেউ কি বাগান পাড়া দিতে পারে? তবে আয়, আর কথা নয়, তোকে বাগানের শেষ দিকটাতে এখানে বসিয়ে রাখবো আর আমি আম কুড়াবো। একদম চুপচাপ বসে থাকবি কিন্তু। ছোট মামা কথা বলতে গিয়ে পারলুম না। ভোদা বলছিল, ওই বাগানের কোন গাছে কবে নাকি কে গলায় দড়ি দিয়ে মারা গেছিল? তার ভূতটা এখনো আছে। তবে সে ভোলার ভয়ে বেড়াতে পারে না। ভোলা বাগানে না থাকলে তবে সে বেরিয়ে এসে লোকজনদেরকে ভয় দেখায়। ছোট মামা ধমক দিয়ে চাপা গলায় বলল, চুপ, খালি ছোট মামা ছোট মামা। বলে এবার প্রায় আমাকে টানতে টানতে নিয়ে চললেন। জল কাদা জমে আছে ঘাসের ফাঁকে। পা পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে। প্রতিবারই ধমক খাচ্ছি। টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে কি হচ্ছে? ঠিক কথা। আসলে আমি সেই ভূতটার কথা ভেবে এদিক ওদিক তাকাচ্ছিলাম। ওরা যে এখন বাগানে নেই। কিছুক্ষণ পরে আমাকে ছোট মামা এখানে দাঁড় করিয়ে রেখে বললেন, তুই এখানে বসে থাক, আমি গাছ পাকা আম ছাড়া কুড়বো না। ওই দেখ কত পাকা আম। টর্চের আলোয় হলুদ কয়টা আম দেখে আমি ভূতের ভয়টা ভুলে গেলাম। এসব আম নাকি সেরা জাতের আম। একটুও আঁশ নেই, একবারে ক্ষীরের সন্দেশের মতো স্বাদ। থলে নিয়ে ভিজে ঘাসে বসে থাকা যায় না, তাই উঠে দাঁড়ালাম। ছোট মামা এদিক ওদিক টর্চের আলো জ্বালিয়ে পাকা আম কুড়িয়ে আনছেন। মিঠে গন্ধের আম, মুখে জল আসছে। কিন্তু এখন কি আম খাওয়ার সময়? থলে প্রায় অর্ধেক ভর্তি হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। ছোট মামা বললেন, এবার আমি যাচ্ছি বাতাসভোগ গাছটার কাছে। খাসা আম, বুঝলি পুটু? তুই চুপচাপ বসে থাক, তবে কান খাড়া করে রাখবি পুটু। ভোলা কিন্তু বাগানে আসার সময় গান করে, শুনতে পেলেই ডাকবি। মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম বাগানের অজস্র গুড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। কোনো গাছের মাথায় পাখি ডানার জল ঝাড়ল। সেই শব্দেই আমার বুক ঝড়াস করে উঠেছিল। কিন্তু সুস্বাদু আমের গন্ধে আমার ভয়টাই কোথায় তাড়িয়ে দিচ্ছিল। কতক্ষণ পরে ধূপ ধূপ শব্দে আমার ছোট মামা এসে গেলেন। না, গাছটা খুঁজেই পেলুম না। ওইদিকে দিঘির পাড়ে টর্চের আলোয় দেখলুম ভোলা আসছে। ছোট মামা বড্ড অন্ধকার যে। টর্চ জ্বালিয়ে আর ভোলা দেখতে পাক, খালি বোকার মতো কথাবার্তা। থলেটা আমায় দে, আর এই হাতটা ধরে রাখ, ছাড়বি না কিন্তু। ছোট মামা আম ভর্তি থলেটা নিলেন, কিন্তু ওর হাতটা হাতে ধরেই ছেড়ে দিলুম। ওহ, কি সাংঘাতিক হাড় হিম হাত। ছোট মামা বললেন, কি হলো, হাত ছাড়লি কেন? আপনার হাত যে বিচ্ছিরি ঠান্ডা। ধর বোকা, জল কাদা ঘেটে আম কুড়িয়েছি, হাত ঠান্ডা হবে না? চলে আসি গিরে। এই সময় সত্যি ভোলার হেরে গলায় গান শুনতে পেলাম। ছোট মামার বরফের মতো ঠান্ডা হাতটা অজ্ঞতা চেপে ধরে থাকতেই হলো। ছোট মামা প্রায় এবার হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছেন, আমিও দৌড়াচ্ছি। কতক্ষণ দৌড়িছি জানি না। আমি এবার হাঁপিয়ে পড়েছিলাম। কাদো কাদো গলায় বললুম, ছোট মামা এবার পা ব্যথা করছে যে। ছোট মামার মনে দয়া হলো, বললেন, অনেক ঘুরপথে আসা হলো, কিন্তু আর কি করা যাবে, এবার আস্তে সুস্তে যাওয়া হোক। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এখানে ওখানে জোনাকি জ্বলছে, কাছে কোথায় শিয়ালে ডাকছে। একটু ভয় পেয়ে বললাম, আমরা কোথায় এসে পড়েছি ছোট মামা? নদীর ধারে, বুঝলি না? ভোলার চোখ রাত বিরতেই দেখতে পাই, তাই পুরো গ্রামটার পাশ দিয়ে ঘুরতে হলো। বলে ছোট মামা অদ্ভুত শব্দে হাসলেন। তা পটু, এবার একটা আম টেস্ট করা যাক। সিঙ্গি মশাইয়ের বাগানের এত নাম ডাক, দেখি সত্যি কিনা। ছোট মামা সেখানেই বসে পড়লেন। তারপর তেমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন। চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি, এবার আমাকে একটা আম খেতে দেবেন ছোট মামা। কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেছেন। ক্রমাগত আম খাচ্ছেন আর আঠিগুলো ছুঁড়ে ফেলছেন। শব্দ শুনেই বুঝতে পারছি ওগুলো জলেই পড়ছে। কিছুক্ষণ পরে না বলে পারলুম না, কেমন আম ছোট মামা? জিভে একটা শব্দ করে ছোট মামা বললেন, ফার্স্ট ক্লাস। তুই খেলেই টের পেতিস পুটু, কিন্তু কি আর করা যাবে, সবগুলো আম তো আমি নিজেই খেয়ে ফেললাম। প্রায় ভ্যা করে কেঁদে ফেলার মতো বললুম, সব মামা? হট,
তোর কথা মনেই ছিল না, বরং তার বদলে তোকে একটু আদর করি। বলেই ছোটো মামা আমার মাথায় মুখে হাত বুলাতে থাকলেন। কি অসহ্য ঠান্ডা হাত! আমি চেঁচিয়ে উঠলাম, আর না ছোটো মামা, বড্ড ঠান্ডা লাগছে যে। আমের গন্ধে কেমন মিঠে টের পাচ্ছিস পুটু? এই নে আমার হাত শোক। ছোটো মামার আঙুল আমার নাকে ঢুকতেই আঙুলটা চেপে ধরলাম। তারপর টের পেলাম আঙুলটা বেজায় শক্ত বটে। আঙুল না, হাড়। রাগে দুঃখে কেঁদে ফেললাম। ছোটো মামা আদুরে গলায় বললেন, কাঁদে না শোনা, কাল তোমায় আম খাওয়াবো। এবার আমি নদীর জলে হাত ধুয়ে আসি। ছোটো মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাই করিনি। উনি উঠে গেলেন হাত ধুতে। তো গেলেনই, আর ফেরার নাম নেই। ওপর এতক্ষণ তারা ঝিলমিল করতে দেখতে পেলাম। আবার একদল শিয়াল ডেকে উঠল। তখন ভয় পেয়ে ডাকলুম, ছোটো মামা, ও ছোটো মামা। কিন্তু কোনো সাড়া এলো না। আমি আবার মরিয়া হয়ে আরও জোরে ডেকে উঠলাম। কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলো ঝিলিক দিল। তারপর ছোটো মামার গলা ভেসে হলো, পুটু, ও পুটু। সাড়া দিলুম। ছোটো মামা দৌড়ে দৌড়ে কাছে এলেন। তারপর টর্চের আলো খালি থলে দেখে প্রচণ্ড খ্যাপা হয়ে বললেন, বিশ্বাসঘাতক! এতটুকু ছেলের হাড়ে হাড়ে এত বুদ্ধি! নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছে। তারপর হায় হায়, সবগুলো আম একা সাবার করেছে। অবাক হয়ে বললাম, ছোটো মামা আপনি তো? উনি থাপ্পড় তুলে বললেন, আমি তো মানে? মৃত্যুক কোথাকার! না ছোটো মামা, আপনি তো আমাকে এখানে আমগুলো একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন। শাট আপ! দেখি তোর মুখ শুকে। ছোটো মামা আমার মুখে আমের গন্ধ পেয়ে আরও তর্জন গর্জন জুড়ে দিলেন। ওকে কিছু বলার সুযোগ পাচ্ছিলাম না। একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসে শুয়ে পড়লেন। বাতাসে ভোগ আম গাছটাকে খুঁজে না পেয়ে ফিরে এসি, দেখি তুই নেই। ভাবলুম ভোলা আসছে টের পেয়ে তুই নাকি বাড়ি চলে গেছিস। বাড়িতে তোকে দেখতে পেলুম না। তারপর তোকে ডেকে ডেকে, ও পুটুরে, তুই এমন করবি আমি ভাবতেই পারিনি। বিশ্বাস করুন ছোটো মামা, আমি আম খাইনি, আপনি খেয়েছেন। আবার মিথ্যে কথা! তোর মুখে আমের গন্ধ। আপনি তো আদর করেছিলেন এটো হাতে। কি সাংঘাতিক ঠান্ডা আপনার হাত! আমার ঠান্ডা হাত? বাজে কথা বলবি নে। বলেই ছোটো মামা ওর একটা হাত আমার গলায় ঠেকালো। বল এবার, আমার হাতটা ঠান্ডা না গরম? কি আশ্চর্য, ছোটো মামার হাত তো মোটেই তেমন ঠান্ডা নয়। অমনি বুকটা ধড়াস করে উঠল। তাহলে কি ছোটো মামা সে যে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল, তার আঙুলটা নিরেট হাড় কেন? আর ভাবতে পারলাম না। কাঁদো কাঁদো গলায় বললাম, ছোটো মামা, তাহলে কি সিংহি মশাইয়ের বাগানের সেই গলায় দড়ি ভূতটা আপনি সেজে আমাকে এখানে নিয়ে এসেছে? শাট আপ! বলে ছোটো মামা উঠে দাঁড়ালেন। খালি বাজে গল্প, মৃত্যুক, লোভী, বিশ্বাসঘাতক! তোর শাস্তি পাওয়া উচিত। থাক তুই এই শ্মশানে পড়ে, আমি চললুম। ছোটো মামা দৌড়তে থাকলেন। আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করলাম। ভাগ্যিস ওকে টর্চ জ্বলে দৌড়াতে হচ্ছিল, তাই ওর নাগাল পেতে অসুবিধা হলো না। যাই হোক, বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা চেপে গিয়েছিলাম। আমি বললে শুধু মা নন, বাবাও আমাকে মিথ্যুকে চোরামণি আর পেটুকে সব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন। ছোটো মামার রাগ পড়তে 3 দিন লেগেছিল, তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি। আমার মনে এই দুঃখটাই আজও থেকে গেছে। তবে ঠকে শিখেছি, আম কুড়োতে গেলে সাবধান থাকাই উচিত। আর হ্যাঁ, ভোদাকে ঘটনাটায় চুপি চুপি বলতেই সে আমাকে চিমটি কেটে বলেছিল, তুই সত্যিই বোকা পটু। গলায় ধরে ব্যাটার ছেলে যখন আম সাবার করছিল, আম চাইলেই পারতিস। রাম নামেই সব ভূত জব্দ। এর বদলে রাম মনে রাখিস। তাহলে বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরবর্তী গল্প কি হবে তোমরা যদি জানাও, তাহলে আমরা সেটাই পড়ে শোনাবো তোমাদেরকে।